নির্বাচন কমিশনের রোডম্যাপে ফেব্রুয়ারির শুরুতে ভোট ও নভেম্বরে হতে পারে তফসিল। ভোটার তালিকা সীমানার কাজ সেপ্টেম্বরে শেষ করতে চায় ইসি। ডাকসু নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই অভিযোগ ছাত্র দলের। দ্রুত তফসিল চায় অন্য সংগঠনগুলো। নিরাপত্তার ঘাটতি নেই দাবি প্রক্টরের। ডেঙ্গু টেস্টে বাড়তি টাকা আদায় বরগুনার ডায়াগনস্টিক সেন্টারে। বেড়েছে মশার কয়েলের দামও। পার্বত্য অঞ্চলে একসঙ্গে ছড়াচ্ছে ডেঙ্গু ম্যালেরিয়া। এবং ইরান ইসরায়েল সংঘাতে হরমুজ প্রণালী বন্ধের গুঞ্জনে চড়ছে জ্বালানি তেলের বাজার। শঙ্কায় এয়ারলাইন্স সেবায় যুক্ত প্রতিষ্ঠানগুলো। স্বাগত এখন সকালে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকবো আমরা দুজন, আমি ইসরাত মুক্তি এবং আমি উজ্জ্বল হাফিজ। জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রণয়নের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। কমিশনের রোডম্যাপে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভোট এবং নভেম্বরে তফসিলের সময়সীমা নির্ধারণ করা হচ্ছে। ভোটার তালিকা এবং সীমানা পুনর্নির্ধারণের কাজ আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে চায় ইসি। তবে বিশ্লেষকদের শঙ্কা, সমন্বিত নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থা তৈরি না করলে ব্যর্থ হতে পারে আগামী নির্বাচন। বেলায়েত হোসাইনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের পর থেকে বদলাতে শুরু করেছে বাংলাদেশের নির্বাচনী হাওয়া। প্রথমে জুন, তারপর এপ্রিল, কিন্তু ডরচেস্টারের বৈঠক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ফেব্রুয়ারিতে নিয়ে এসে ঠেকিয়েছে। সে অনুযায়ী প্রস্তুতিও শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। ইসি সূত্র বলছে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভোট গ্রহণ এবং নভেম্বরে তফসিল ঘোষণার প্রাথমিক সময়সীমা ধরে নিয়ে রোডম্যাপ প্রণয়নের কাজ শুরু হয়ে গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা নিয়ে বৃহস্পতিবার কমিশন সভায় বসছে ইসি। সেই সভায় নির্বাচনের চলমান কাজগুলো পর্যালোচনার পর ঠিক করা হবে পরবর্তী কার্যক্রম। কমিশন সূত্র বলছে, আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রকাশ আর সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করা হবে। একই সময়ের মধ্যে সম্পন্ন করা হবে নির্বাচনী সামগ্রী কেনাকাটার কাজ। চলতি মাসের 22 তারিখের মধ্যে রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন প্রক্রিয়াও সম্পন্ন করা হবে। আইনে যেসব জায়গায় সংশোধন আসবে, তারপরে তাদের যে সমস্ত ম্যানুয়াল, তাদের ট্রেনিং, মানুষজনকে তৈরি করা বা যে পরিবর্তন হবে, পরিবর্তিত অবস্থাগুলো সব জায়গার মতন ঠিক করা, এই জায়গাগুলোতে তাদের মনোযোগ দিতে হবে নতুনভাবে। আর তাছাড়া মোটামুটি গতানুগতিক যে কাজগুলো, ভোট কেন্দ্র রেডি করা, ভোটার তালিকা রেডি করা, সীমানা নির্ধারণ করা, এগুলো তো তারা অনেক দিন আগে থেকেই তাদের রেডি হচ্ছে তারা, এবং আমার ধারণা এটা কোনো জটিলতা নাই। বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকারের অধীনে হলেও অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে কঠিন হবে আসন্ন সংসদ নির্বাচন। বিশেষ করে দাপ্তরিক প্রস্তুতি ছাপিয়ে কমিশনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মাঠ প্রশাসনের নিয়ন্ত্রণ। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে সবচেয়ে বেশি নজর দেওয়ার তাগিদ তাদের। এবার কিন্তু মনে হচ্ছে চ্যালেঞ্জিং, যেহেতু অন্তর্বর্তী সরকার আছে, চ্যালেঞ্জিং নাই, ইলেকশন ভালো হবে, আসলে কিন্তু তা না। এবার কিন্তু অনেক চ্যালেঞ্জ। দীর্ঘদিন দেশে কিন্তু নির্বাচনে যে একটা পরিবেশ লাগে, আবহাওয়া লাগে, সেটা কিন্তু বঞ্চিত, মানে সেটা নাই, অনুপস্থিত বলতে গেলে। আইন শৃঙ্খলা বাহিনী প্লাস প্রশাসন, এই সব কিছু মিলাই এই যে নির্বাচনে একটা পরিবেশ তৈরি করতে হবে এবং সমতল ক্ষেত্র করতে হবে সবার জন্যে, সেইখানে কাজ করতে হবে ইলেকশন কমিশনকে। আমরা তো গত 15-16 বছর যেটা দেখেছি, মাঠ প্রশাসন তাদের মতো করে নির্বাচন পরিচালনা করেছে এবং নির্বাচন কমিশনের বিশেষ কোনো ভূমিকা ছিল না। ওই জিনিসটা একটা শিপমেন্ট লাগবে, কিভাবে তারা মাঠ প্রশাসনকে তাদের নিয়ন্ত্রণে আনবে, তাদের অথরিটি এস্টাবলিশ করবে, সেটা তাদের জন্য চ্যালেঞ্জিং। তারা বলছেন, ভোটকে সামনে রেখে তৈরি করতে হবে সমন্বিত নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থা। তা না হলে ব্যর্থ হতে পারে আগামী নির্বাচন। আমি যেটা সবচেয়ে বেশি এখন চিন্তিত, যে নির্বাচনকে যদি প্রতিদ্বন্দ্বিতামূলক না করা যায়, নির্বাচন সুষ্ঠুভাবে তোলা খুব কঠিন। একটা সমন্বিত নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা দরকার, এবং এটা শুধু ইলেকশন কমিশন না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে সবার সঙ্গে মিলে একসঙ্গে একটা প্ল্যান করা দরকার। না হলে আমাদের নির্বাচন চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে, এবং এই কাজটা করতে না পারলে ইলেকশন ব্যর্থ হতে পারে। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করেই যেন রোডম্যাপের দিকে আগায় নির্বাচন কমিশন, সেই পরামর্শই দিচ্ছেন তারা। নির্বাচনের যে কোড অফ কন্ডাক্ট, আচরণ বিধিমালা আছে, আমাদের একটা সুপারিশ আছে যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে ইলেকশন কমিশন ডাকবে, ডেকে কোড অফ কন্ডাক্ট পরে তাদের স্বাক্ষর নেবে ওখানে, যাতে করে তারা এটাকে মেনে চলে। সো এইভাবে ইলেকশন কমিশনকে কিছু স্ট্র্যাটেজি নিতে হবে, যাতে করে পরিবেশটা, যে অস্থিরতাটা,
এই যে ভায়োলেন্সের সম্ভাবনা এগুলোকে তারা কন্ট্রোল করতে পারে। যদি কমিশন এক জায়গায় পলিটিক্যাল পার্টিগুলোকে বসায় একটা আচরণ বিধিমালা এগ্রিমেন্ট করায় নিতে পারে যে হ্যাঁ আমরা এই নির্বাচন করব, অতীতে যেরকম হয়েছে এরকম হবে না, তা আপনাদের পক্ষ থেকে এই জিনিসগুলো মানতে হবে। এরকম করে না করলে আসলে কোনো কিছুরই পরিবর্তন আসবে না, সেই গতানুগতিক ধারাতেই চলতে থাকবে। তাদের প্রত্যেকের কথা কমিশনের শোনা উচিত এবং প্রত্যেকের কথা শুনে তারপরে তাদের লক্ষ্যমাত্রা ঠিক করা উচিত যে আমরা কি কি করতে চাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেসব স্থাপনাকে ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে এর মধ্যে সেসব স্থাপনা মেরামতের কাজ শুরু হয়ে গেছে। বিধি অনুযায়ী নির্বাচনের 25 দিন আগে চূড়ান্ত করা হবে ভোট কেন্দ্রের তালিকা। বেলায়েত হোসেন, এখন ঢাকা। ডাকসু নির্বাচনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে নির্বাচন কমিশন গঠন সহ বেশ কিছু সিদ্ধান্ত হলেও ছাত্রদল এখনই নির্বাচন চাইছে না। বর্তমান প্রশাসনের অধীনে নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ না থাকার অভিযোগ তাদের। আর ছাত্র শিবির সহ অন্য ছাত্র সংগঠনগুলো দু একদিনের মধ্যেই ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছে। এদিকে নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো গাফিলতি নেই বলে সাফ জানিয়েছেন প্রক্টর। ফরহাদ বিন নূরের প্রতিবেদন। 3 দশক পর 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হলেও ডাকসুর স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াতেই পারেনি, বরং সরকার দলীয় ছাত্র সংসদ দ্বারা ছিল প্রভাবিত। জুলাই গণ অভ্যুত্থানের যে ঐতিহাসিক 9 দফা, তার একটি ছিল দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদকে কার্যকর করার দাবি। কিন্তু 5 আগস্ট স্বৈরাচার পতনের পর 10 মাস পার হলেও এখনও অকার্যকর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানেরই ছাত্র সংসদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী সহ বিভিন্ন ছাত্র সংগঠনও দফায় দফায় আন্দোলন করেছে ডাকসুর দাবিতে। কেউ কেউ চেয়েছে আগে গঠনতন্ত্রের সংস্কার, তারপর নির্বাচন। ডাকসু নির্বাচন নিয়ে গঠিত কমিশনকে বিভিন্ন ছাত্র সংগঠন গঠনতন্ত্রের বিভিন্ন সংস্কারের প্রস্তাবও দেয়। অবশেষে সোমবার সিন্ডিকেট সভায় অনুমোদন হয় সংশোধিত গঠনতন্ত্র। এর আগে ডাকসু নির্বাচনের 6 সদস্যের নির্বাচন কমিশন থাকলেও এবার নির্বাচন পরিচালনায় স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা ও সার্বিক সহায়তা নিশ্চিত করতে কমিশনের সদস্য সংখ্যা বাড়িয়ে সর্বোচ্চ 10 জন করা হয়েছে। উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিম উদ্দিনকে প্রধান রিটার্নিং কর্মকর্তা করে বাকিদের দায়িত্বও বন্টন করা হয়েছে। 31 জুলাইয়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে এদিন গণমাধ্যমকে জানান প্রক্টর। আমরা যেটা ওয়ার্কআউট করে দেখেছি তাতে জুলাই মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে সব ছাত্র সংগঠনই। গঠনতন্ত্রে ভোটার ও প্রার্থীর বয়স সীমা বেঁধে দেওয়ার প্রয়োজন ছিল বলে মনে করছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। ছাত্র শিবিরও বলছে ডাকসুর সভাপতির পদকে অলংকারিক পদ হিসেবে রেখে গঠনতন্ত্রে সংশোধন করা যেত। সভাপতির যেই কার্যক্ষমতা, সেই কার্যক্ষমতার ব্যাপারে আমাদের প্রস্তাবনা ছিল এটাকে অলংকারিক করা। নির্বাচিত যে ডাকসু প্যানেল আসবে, আমরা আশা করব সেই প্যানেলের মাধ্যমে যে সংস্কার প্রস্তাবনাগুলো আমরা দিয়েছি এবং অন্যান্য ছাত্র সংগঠনগুলো দিয়েছে, তাদের প্রস্তাবনাগুলোর আলোকে একটা সংস্কার, মৌলিক যে সংস্কার আমরা চেয়েছি সেই সংস্কারটা বাস্তবায়িত হবে। এখন যেহেতু নির্বাচন কমিশন গঠন হয়ে গিয়েছে, আমরা আশা করব যে 2-1 দিনের ভিতরেই ডাকসু নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতই আসলে ছাত্র সংসদ নির্বাচনটা প্রয়োজন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্র সংগঠনের থেকে একেবারে উল্টো অবস্থান ছাত্রদলের। সংগঠনটির দাবি, এখনও ডাকসু নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি। এই প্রশাসনের আসলে সক্ষমতা নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দেওয়ার। এরকম একটা পরিস্থিতি রেখে আসলে এই প্রশাসন কোনোভাবেই সুষ্ঠু এবং কার্যকর পরিবেশ নিশ্চিত করতে সক্ষম না। এদিকে প্রক্টর বলছেন, ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। আমরাও নিজেরা ঘুরে ঘুরে দেখি, শিক্ষার্থীরা বলেন, আমরা সেগুলো মিট আপ করার চেষ্টা করছি। আমাদের প্রচেষ্টা আছে, আমরা নিরবিচ্ছিন্ন কাজ করছি, আমার টিম কাজ করছে, আমার আনসার কাজ করছে, আমার ভলান্টিয়ার ছাত্ররা কাজ করছে। সংশোধিত গঠনতন্ত্রে ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটার ও প্রার্থী হতে হলে শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন শিক্ষার্থী হতে হবে। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা থামছেই না। দেশের ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত বরগুনায় এই সুযোগে ডায়াগনস্টিক সেন্টারে বাড়তি অর্থ আদায় সহ ভুল পরীক্ষা নিরীক্ষার অভিযোগ করছেন রোগী ও স্বজনরা। এদিকে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরাও, বাড়িয়েছেন মশা তাড়ানোর কয়েলের দাম। এতে বিপাকে জেলার নিম্ন আয়ের মানুষ। জিয়াদ মাহমুদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত।
বরগুনার হটস্পট হিসেবে চিহ্নিত গৌরীচন্না ইউনিয়নের বাসিন্দা তাহমিনা আক্তার। ডেঙ্গু আক্রান্ত ১৩ বছরের সন্তান মুসাকে নিয়ে দুশ্চিন্তায় দিন পার করছেন সদর হাসপাতালে। গত ১৬ জুন ২ থেকে ৩ ঘন্টার ব্যবধানে অ্যাপোলো ডায়াগনস্টিক, উপকূল ডায়াগনস্টিক ও সদর হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করান। তবে এক এক প্রতিষ্ঠানের আলাদা আলাদা রিপোর্টে হতাশ তাহমিনা। এক জায়গায় একভাবে টেস্ট হয়, এখন আমরা কোনটা সঠিক সেটা আমরা কেমনে বুঝুম। জেলায় ১২০টির বেশি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, যাদের বেশিরভাগেরই নেই সরকারি অনুমোদন। মানহীন এসব ডায়াগনস্টিকের বিরুদ্ধে রয়েছে বাড়তি অর্থ নেওয়ার অভিযোগ। বিধান ডাক্তার ওই জায়গায় করাইছি, 3টে টেস্ট করেছে, ১,০০০ টাকা নিয়েছে। রংধনুতে এই টেস্টগুলো করাইছে আমাদের ১৪৫০ টাকা রাখছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীর চাপ বেড়ে যাওয়ায় ডেঙ্গু পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে বেড়েছে বাড়তি চাপ। এইরকম একটা মহামারীর পরিস্থিতিতে এই ব্যাপারটাকে কাজে লাগিয়ে এই যে ব্যবসা, এটা তো একটা খুবই অসাধু চক্রের এটা একটা প্রতারণা। তো এটার ব্যাপারে তো আসলে আমাদের সবারই সচেতন হতে হবে। ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন একটা চার্ট আছে, মূল্য তালিকা, পরীক্ষা নিরীক্ষার মূল্য তালিকা আছে। এই মূল্য তালিকার বাইরে যদি কেউ নেয় তাহলে আমরা সমিতির পক্ষ থেকে তার প্রতি ব্যবস্থা নেওয়া হবে। প্রতিনিয়ত বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, বেড়েছে মৃত্যুও। এ সুযোগ কাজে লাগিয়ে ব্যবসায়ীরা বাড়িয়েছেন মশার কয়েল ও মশা তাড়ানোর সরঞ্জামের দাম। ছোট ছোট বাচ্চাদের মনে করেন মশারি দিয়েও রাখা যায় না, খুব সমস্যা। গরিবের অনেক কষ্ট হইতেছে, মনে করেন এক প্যাকেট কয়েল কিনতে গেলে ৮০ টাকা ১০০ টাকা লাগে, আর স্প্রের দাম তো ৭০০ টাকা, এত কিন্তু কেনার সামর্থ্য কারো নাই। অসাধু ব্যবসায়ী ও মানহীন ক্লিনিক ও ডায়াগনস্টিকের বিরুদ্ধে পদক্ষেপের আশ্বাস পৌর প্রশাসক ও সিভিল সার্জনের। অবৈধ এবং বেআইনি যে ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারগুলো আছে, যেগুলা মানহীন রিপোর্ট দেওয়ার অভিযোগ যাদের বিরুদ্ধে আছে, সেগুলোর বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কাছে যদি তথ্য উপাত্ত আসে যে এই ক্লিনিক কিংবা এই ডায়াগনস্টিক সেন্টার মানহীন, সেই ক্ষেত্রে আমরা জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা বিচার বিভাগের সহযোগিতায় এইদেরকে আমরা একেবারে পার্মানেন্টলি বন্ধ করে দেওয়ার চেষ্টা করব। এ পর্যন্ত বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২,০০০-এর বেশি। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা। কক্সবাজারে একই সঙ্গে বাড়ছে ডেঙ্গু আর ম্যালেরিয়া আতঙ্ক। চলতি জুন মাসে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন ১৪০ জন আর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫৬৪ জন, যার বেশিরভাগই রোহিঙ্গা। এর মধ্যে ম্যালেরিয়ায় প্রাণ হারিয়েছেন ৫ রোহিঙ্গা। চিকিৎসকরা বলছেন, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও আশপাশের পার্বত্য এলাকা ঘুরে আসা লোকজনই বেশি আক্রান্ত হচ্ছেন। মন্তোষ বেদজ্ঞর তথ্য ও মোহাম্মদ রাসেলের ছবিতে বিস্তারিত। একদিকে যখন দেশের নানা প্রান্তে ডেঙ্গুর দাপট, তখন কক্সবাজারে এর পাশাপাশি ম্যালেরিয়ার রীতিমতো ভয়ানক রূপ নিচ্ছে। সংক্রমণ ছড়িয়ে পড়েছে উদ্বেগজনক হারে, কেড়ে নিচ্ছে প্রাণও। শুধু চলতি জুন মাসেই কক্সবাজার জেলায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন ১৪০ জন। এর মধ্যে ৮৯ জন বাংলাদেশি ও ৫১ জন রোহিঙ্গা। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৫ রোহিঙ্গা। হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। অনেকেই বুঝতে পারছেন না তাদের জ্বর, ডেঙ্গু নাকি ম্যালেরিয়া। ৮ দিন বলে গাজার আসি তো কর যাতে মাদা ওষুধ কম না তো আইমর ওষুধ তার মাদা আনি চিস্তা দিয়ে রক্ত পরীক্ষা করে যায়, তার ব্যায়াম ধরা হয়। খারাপ লাগে, মাথা ঘুরায়, গালতে বমি আসছে, তিতা আসছে। অনেক পরীক্ষা দিছি, কোনো রোগ ধরা খায়নি। গা হরে, গা শিশিয়ে, মাথা হরে, মাথা ব্যথা করছে বেশি। চাপ সামলাতে বাড়ানো হচ্ছে হাসপাতালের সেবা। তবে সাধারণ মানুষের সচেতনতা জরুরি বলে মনে করছেন চিকিৎসকরা। আর স্বাস্থ্য বিভাগ বলছে, আক্রান্তদের অনেকেই কাজের প্রয়োজনে সম্প্রতি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও আশপাশের পার্বত্য এলাকায় গিয়েছিলেন, যেখান থেকে ম্যালেরিয়া রোগের শিকার হয়ে ফিরেছেন তারা। তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত কক্সবাজারে ম্যালেরিয়ায় আক্রান্ত হন ২১৫ জন। কিছুটা পিকে আছে ম্যালেরিয়া, হয়তো সামনে আরও কিছুটা বাড়তে পারে। আমাদের সদর হাসপাতালে যথেষ্ট পরিমাণ ম্যালেরিয়ার ওষুধ মজুদ আছে। এই সময় যে বৃষ্টি হয়, পাহাড়ের যে অ্যানোফিলিস মশা যেটা আছে, এটা কিন্তু প্লেনল্যান্ডের দিকে মুভ করে, তখনই কিন্তু ম্যালেরিয়ার প্রাদুর্ভাব বেড়েছে। তবে কেবল ম্যালেরিয়াই নয়, একই সঙ্গে আছে ডেঙ্গুর আতঙ্ক। ২০২৫ সালে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২১২৪ জন, যার মধ্যে ১২০ জন স্থানীয় আর ২০০৪ জন রোহিঙ্গা। এর মধ্যে শুধু গত ২৯ মে থেকে ১১ জুন পর্যন্ত ১৫ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫০
64 জন, এর মধ্যে 525 জনই রোহিঙ্গা। আর গত বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল 21,454 জন, যার মধ্যে মৃত্যু হয় 7 জনের। এখন ডেঙ্গু এবং ম্যালেরিয়ার সিজন চলছে। জ্বর হওয়ার সাথে সাথে আমরা বাসাতে গিয়ে পরীক্ষা করি এবং ম্যালেরিয়া পজিটিভ হলে সাথে সাথে আমাদের কর্মীরা তাদেরকে ওষুধ দিয়ে দেয় এবং খেয়ে ফেলে ভালো হয়ে যায়। এই রোহিঙ্গাদের ব্যাপারে কথা হচ্ছে ওরা অবৈধভাবে ক্যাম্প থেকে বের হয় এবং ওরা পার্শ্ববর্তী হিল ট্যাক্সে গিয়ে কাজকর্ম করে এবং ওখানে যখন জ্বর হয় তখন 2-1 দিন দেরি করার পরে ওরা তো একটু অসুস্থতা বাসায় এসে বসে থাকে। একদম যখন সিরিয়াস হয়ে যায় তখন আমাদের হেলথ ফ্যাসিলিটিগুলোতে আসে, তখন কিন্তু তার অবস্থা মরণাপন্ন হয়ে যায়। প্রতিদিন পর্যটকে মুখর থাকে কক্সবাজার, আর রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করছে 12 লাখেরও বেশি মানুষ। এমন বাস্তবতায় দুই দিক থেকেই চেপে ধরেছে প্রাণঘাতী মশাবাহিত রোগ। এখন কক্সবাজার। 3 দশক পর ট্যারিফ বা বিভিন্ন সেবার মূল্য বাড়াচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। 56টি সেবার বিপরীতে সর্বোচ্চ 60% পর্যন্ত মূল্য বাড়িয়ে সম্প্রতি নৌ পরিবহন মন্ত্রণালয়ে নতুন ট্যারিফ কাঠামোর প্রস্তাবনা পাঠিয়েছে বন্দর। যদিও বন্দর ব্যবহারকারীরা বলছেন প্রস্তাবিত ট্যারিফের হার কোনো কোনো ক্ষেত্রে 4 থেকে 5 গুণ বাড়ানো হয়েছে, যা বাস্তবসম্মত নয়। তবে বন্দর কর্তৃপক্ষের দাবি বিনিয়োগ ও পরিচালন ব্যয় বাড়ায় ট্যারিফ বাড়ানো হচ্ছে। আরও জানাচ্ছেন হাজেরা শিউলি। চট্টগ্রাম বন্দরের জলসীমায় জাহাজ প্রবেশের পর থেকে চলে যাওয়া পর্যন্ত বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে বন্দর। ট্রাকবোট সার্ভিস, পাইলট পাঠানো, পানি সরবরাহ, ট্রেন চার্জ, জাহাজ ভিড়ানো, কন্টেনার উঠানো নামানো সহ পণ্য ডেলিভারি পর্যন্ত দেয়া হয় প্রায় 60 ধরনের সেবা। বর্তমানে 1986 সালের ট্যারিফ কাঠামো অনুযায়ী সেবার মূল্য নিচ্ছে বন্দর। সবশেষ 2007-08 অর্থ বছরে 5টি খাতে সেবার মূল্য বৃদ্ধি করা হয়। এরপর 2013 সালে পুরো ট্যারিফ কাঠামোই যুগোপযোগী করার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। সেই সময় এতে সায় না দিলেও 2019 সালে সরকার ট্যারিফ বাড়ানোর অনুমোদন দিলে আন্তর্জাতিক পরামর্শ প্রতিষ্ঠান নিয়োগ করে বন্দর। 2020 সালে নতুন সেবা মূল্যের প্রস্তাবনা দেয় পরামর্শক প্রতিষ্ঠান। 6 বছর পর এটি কার্যকর করতে যাচ্ছে বন্দর। কর্তৃপক্ষের দাবি, ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ বিশ্বের বিভিন্ন দেশের বন্দরের চেয়ে চট্টগ্রাম বন্দরের সেবার মূল্য অনেক কম। গত 3 যুগে বন্দরের অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ ও পরিচালন ব্যয় বহুগুণে বাড়ায় ট্যারিফ হালনাগাদ করতে হচ্ছে। প্রাথমিক প্রস্তাবনায় 18টি সেবার মূল্য বাড়ছে 60%, 17টি সেবায় বাড়ছে 20 থেকে 59%, আর 19টি সেবার মূল্য 20% করে বাড়ছে, যদিও 2টি সেবার মূল্য কমানো হয়েছে। আমরা যে সমস্ত সার্ভিসগুলো বন্দরের পক্ষ থেকে আমাদের একটা শিপ এখানে আসলে যে সার্ভিসগুলো নেয় তার এগেনস্টে বিভিন্ন ধরনের চার্জ হয়। সেক্ষেত্রে টার্গেট চার্জ হয়, ওয়াটার চার্জ হয়, ওয়ার্ফ রেন্ট হয়, স্টোর রেন্ট হয়। আমাদের প্রতিবেশী সহ শ্রীলঙ্কা কিংবা অন্যান্য দেশের চাইতে আমাদের চট্টগ্রাম বন্দরে ট্যারিফ রেট কম আছে। সো এটা আসলে আমাদের ট্যারিফ রেটটাকে যদি আমরা সকলের সাথে যদি সমানও রাখতে চাই, এটা বাড়ানোটা যৌক্তিক। নতুন ট্যারিফ কাঠামো জটিল ও ব্যয়বহুল দাবি করে ব্যবহারকারীরা বলছেন, ট্যারিফ বেশি হলে জাহাজ ও কন্টেনার ভাড়া বাড়বে, যা বহন করতে হবে ভোক্তাকেই। 12% বেশি বাড়ানো অযৌক্তিক বলছেন শিপিং এজেন্টরা। ট্যারিফটাকে এত বেশি কমপ্লিকেটেড করা হয়েছে এবং এত বেশি শর্ত এবং ক্লজ যুক্ত করা হয়েছে যে এটাকে মানে একটা বোধগম্য বিষয় আর থাকে নাই আমাদের কাছে। এবং কস্টটা যে কী পরিমাণে বাড়ানো হয়েছে সেটা মানে বিজনেসের ক্ষেত্রে এটা বড় ধরনের একটা আমরা মনে করি যে নেগেটিভ একটা ইম্প্যাক্ট হবে। প্রত্যেকটা আইটেমকে আনজাস্টিফাইড ওয়েতে ওখানে বাড়িয়ে প্রস্তাবটা করা হয়েছে। তো আমরা মনে করি যে এটা ট্রেডের জন্য খুবই ক্ষতিকর এবং ওভারঅল দেশের জন্য ক্ষতিকর। শিপিং কোম্পানিগুলো তার ট্যারিফ আইটেমের মধ্যে, তার ফ্রেট আইটেমের মধ্যে এই রেটগুলো বাড়িয়ে দিলে এটা ভোক্তার উপর আলটিমেটলি ভোক্তার উপর যাবে। উই ট্রাই টু অ্যাভয়েড দ্যাট। এই জন্যই আমরা এটা বাড়ানোর পুরোপুরি বিপক্ষে। ট্যারিফ বাড়ানোর বিরোধিতা করে ব্যবসায়ীরা বলছেন, ডলারের দাম বাড়ায় প্রতি বছরই সেবার মূল্য বেশি দিতে হচ্ছে। লাভজনক প্রতিষ্ঠান হিসেবে বন্দরের আর ট্যারিফ বাড়ানোর সুযোগ নেই। 2008 সালে যখন ডলারের দাম ছিল 76 টাকা, তখন আমাদের যে রেটটা করেছে এখন আজকে 120 টাকা। তার মানে প্রতি 1 বছর পর বন্ধ ডলার দাম যতবার বৃদ্ধি হয়েছে এতবার বন্ধ চার্জ বৃদ্ধি হচ্ছে। রেট যদি বাড়ান তার মানে কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে যাবে এবং মূল্যস্ফীতি বাড়বে, দ্রব্যমূল্য বাড়বে, ইম্পোর্ট কস্ট বাড়লে দ্রব্যমূল্য বাড়বে এবং আমাদের রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে।
যদিও বন্দর কর্তৃপক্ষ বলছে সবার সাথে আলোচনা করেই ট্যারিফের কাঠামো চূড়ান্ত করা হবে, যা হবে বাস্তবসম্মত। 30শে জুন পর্যন্ত তাদেরকে সময় দিয়েছেন যে ট্যারিফ রেটটা আমরা প্রস্তাবনা আকারে আমাদের কনসালটেন্ট দিয়েছেন সেটার উপরে তাদের মতামত দেওয়ার জন্য, এবং এই মতামতগুলো পাওয়ার পরে এটাকে আমরা রিভিউ করব। সবারটাই গ্রহণযোগ্য আশা করছি একটা সমাধান এবং ট্যারিফ রেট আমরা দিতে পারবো, যাতে আমাদের বন্দরের যে আমার অপারেশনাল এফিসিয়েন্সির এগেনস্টে যে আয়টা হওয়ার কথা সেটা আয় হতে পারে। জাহাজ ও কন্টেনার হ্যান্ডলিং সহ বিভিন্ন সেবা ও ভাড়া থেকে 2023-24 অর্থ বছরে প্রায় 4,830 কোটি টাকা আয় করেছে চট্টগ্রাম বন্দর। নেট মুনাফা হয়েছে 2,042 কোটি টাকা। ব্যাংকে বর্তমানে বন্দরে নগদ টাকা আছে 7,000 কোটি টাকা। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম। বরিশালের বাজারগুলোতে একসময় ইলিশের রাজত্ব থাকলেও এখন বাজার অনেকটাই চাষের মাছের ওপর নির্ভরশীল। ছুটির দিনগুলোতে মাছের দাম কিছুটা চড়া থাকলেও আজ বাজার কিছুটা স্থিতিশীল। এ নিয়ে আরও জানাতে বরিশাল পোর্ট রোড পাইকারি মাছ বাজার থেকে যুক্ত হয়েছেন অমিত হাসান। অমিত, আজ মাছের সরবরাহ বাজারে কেমন দেখছেন জানাবেন, এবং কোন মাছ কত টাকা কেজিতে বিক্রি হচ্ছে? একটু জানিয়ে রাখি, বরিশালের এই পোর্ট রোড পাইকারি মাছ বাজারে ইলিশের রাজত্ব বেশ ভালোই ছিল, তবে কয়েক বছর ধরে ইলিশের সরবরাহ বেশ কম, এবং এবছরও দেখা যাচ্ছে সেই একই অবস্থা, ইলিশের সরবরাহ নেই বললেই চলে এবং দামও বেশ চড়া। এবং ইলিশের মোকামগুলোতেও দেখা যাচ্ছে যে অন্যান্য যে মাছ সেগুলো বিক্রি হচ্ছে, বিশেষ করে সমুদ্রের যে মাছগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে। এবং আজকে বাজারে বৃষ্টি থাকার কারণে ক্রেতা কিংবা পাইকারদের সমাগম বেশ কম দেখা যাচ্ছে। সকাল থেকে আমরা বাজারে দেখেছি যে বেশিরভাগ আড়তগুলো বন্ধ রয়েছে, এবং যেগুলো খোলা রয়েছে সেখানেও সমুদ্রের মাছের যে সরবরাহ সেটি দেখা যাচ্ছে, এবং বেচা কেনাও সেগুলোই বেশি হচ্ছে। এবং সমুদ্রের মাছ আজকে দেখা যাচ্ছে 250 থেকে 600 টাকা পর্যন্ত পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। এবং ইলিশ মাছ নেই বললেই চলে, যাও রয়েছে তাও একদম ছোট আকারের ইলিশ। এবং পাঙাশ মাছ চাষের যে মাছগুলো রয়েছে সেটার সরবরাহ বেশ ভালো রয়েছে এবং বেচা কেনাও বেশ ভালো হচ্ছে। পাঙাশ মাছ 170 টাকা, রুই মাছ 280 থেকে আকার ভেদে 350 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া কাতল 330 থেকে 350, এবং বাগদা চিংড়ি যেটি রয়েছে 600 থেকে 800 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং বড় আকারের গলদা চিংড়ি 900 থেকে প্রায় 1000 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং বাজারের দেখছেন যে ক্রেতার সমাগম কিন্তু বেশ কম রয়েছে। বৃষ্টির কারণে আসলে পাইকাররা এবং ক্রেতাদের সমাগম কম রয়েছে বলছে ব্যবসায়ীরা। এবং ব্যবসায়ীরা বলছেন যে সমুদ্রে মাছের সরবরাহ বেশ কম রয়েছে, এবং যে নদীর মাছ সেটার সরবরাহ নেই বললেই চলে। এবং ইলিশের কথা যদি বলি, ইলিশের দাম আজকে পাইকারি বাজারে প্রায় 500 গ্রাম ওজনের যে ইলিশ সেটা 1650 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া 700 থেকে 900 টাকা, 1950 1 কেজি ওজনের যে ইলিশ রয়েছে 2350 থেকে 2375 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং 1200 গ্রাম ওজনের ইলিশ আজকে 2625 থেকে 2650 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং খুচরা বাজারে এই ইলিশ আরও চড়া দামে কিন্তু আজকে বাজারে বিক্রি হচ্ছে। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশালের এই পাইকারি বাজারটি কিন্তু বরিশালের প্রধান পাইকারি বাজার হিসেবে পরিচিত, এবং এখান থেকেই বরিশালের যে স্থানীয় পর্যায়ের বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু মাছ সরবরাহ হয়ে থাকে। তবে এখানে সরবরাহ কম থাকার কারণে সেই বাজারগুলোতেও কিন্তু এই প্রভাবটা পড়ছে, এবং সেখানেও দেখা যাচ্ছে যে মাছের কিছুটা সংকট রয়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন যে নদীর মাছের সরবরাহ কম থাকলেও চাষের যে মাছ রয়েছে সেই মাছ আসলে ভালোই রয়েছে এবং সরবরাহ বেশ ভালো রয়েছে, যার কারণে কিন্তু চাষের মাছের যে বেচাকেনা সেটিও ভালো হচ্ছে। এবং অন্যান্য যে মাছ রয়েছে সেই মাছের সরবরাহ বেশ কম, এবং এবছর ইলিশের সরবরাহ কিন্তু এখন পর্যন্ত কম রয়েছে। তবে ইলিশের সরবরাহ বাড়লে দামটি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে বলে বলছেন ব্যবসায়ীরা। তো বরিশালের মাছ বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ মুক্তি। অমিত হাসান যুক্ত ছিলেন বরিশালের পোর্ট রোড পাইকারি মাছ বাজার থেকে। দিকে নওগাঁয় পাইকারি বাজারে বেড়েছে সবজির সরবরাহ, এতে সপ্তাহ ব্যবধানে কমেছে প্রায় সব ধরনের সবজির দাম। কাঁচা বাজারের খবরাখবর জানাতে নওগাঁ পৌর পাইকারি কাঁচা বাজার থেকে যুক্ত হয়েছেন আব্বাস আলী। আব্বাস, প্রকারভেদে সবজির দর কেজিতে কত টাকা পর্যন্ত কমেছে জানাবেন, এবং কোন কোন সবজির দাম এখন সবচেয়ে বেশি কমেছে? মুক্তি গত কয়েকদিন থেকে সবজির উৎপাদন যেমন বেড়েছে এবং হাট বাজারগুলোতে সবজির সরবরাহ বেড়েছে। বলা যায় যে গত এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম কমেছে কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত। আর বলা যায় যে এখন
বাজারে 10 থেকে 40 টাকার মধ্যে সবজি মিলছে। আমি এখন অবস্থান করছি নওগাঁ পৌর পাইকারি সবজির বাজারে। এই বাজারে সবচেয়ে বেশি দামে যে সবজি রয়েছে, করলা বিক্রি হচ্ছে 40 টাকা কেজি এবং সবচেয়ে কম দামের বলা যায় যে ঢেঁড়স বিক্রি হচ্ছে 10 টাকা কেজি। এছাড়া অন্যান্য যে সবজিগুলো রয়েছে যেমন বেগুন বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি, কাঁকরোলও একই দামে বিক্রি হচ্ছে, পটল বিক্রি হচ্ছে 15 টাকা কেজি, পেঁপে বিক্রি হচ্ছে 25 থেকে 28 টাকা কেজি, মিষ্টি কুমড়া 20 টাকা ছিল সেটা এখন বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকা কেজি, কুমড়া প্রতি পিস বিক্রি হচ্ছে 8 থেকে 10 টাকা পিস এবং লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস 20 টাকা পিস এবং কাঁচামরিচের সরবরাহ পর্যাপ্ত বেড়েছে। বলা যায় যে যেখানে 30 থেকে 35 টাকা কেজি বিক্রি হতো এখন সেটা বিক্রি হচ্ছে কমে 20 টাকা কেজি। এছাড়া লাল শাক বা সবুজ শাক রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে প্রকারভেদে 15 টাকা কেজি। আর আলু আগের দামে বিক্রি হচ্ছে বলা যায় যে 15 থেকে 20 টাকা কেজি। আমি কৃষকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে যেহেতু বেশ কিছুদিন থেকে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির কারণে সবজির উৎপাদন বেড়েছে, সবজির উৎপাদন বেড়ে যাওয়ার কারণে হাটবাজারগুলোতে সরবরাহ বেড়েছে, তবে দাম তুলনামূলক তারা কম পাচ্ছে। তারা বলছেন যে যেহেতু সবজির দাম কম বা বেশি যেটাই হোক না কেন, তাদের উৎপাদন খরচ বা কীটনাশকের যে একটা খরচ রয়েছে সেই খরচগুলো একইভাবে শাকসবজিতে বা জমিতে প্রয়োগ করতে হয়, যার কারণে খরচ যদিও আগের মতো রয়েছে কিন্তু সবজির উৎপাদন বাড়লেও দাম তেমন তারা পাচ্ছে না, যার কারণে আসলে তারা বলা যায় যে অনেকটা লোকসানের মতোই তারা বলছেন। আর যেহেতু পাইকারি বাজারে সবজির সরবরাহ এবং দাম কমেছে, এর প্রভাব পড়েছে খুচরা বাজারে, সেখানেও বলা যায় যে স্বস্তি মিলছে আর কি। আর এই পৌর পাইকারি বাজারটি ভোর থেকে শুরু হয় আর আশপাশের বিভিন্ন এলাকা যারা কৃষক রয়েছেন তারা এখানে সবজি বিক্রি করার জন্য নিয়েছেন। আগামীতে সবজির উৎপাদন আরো বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। আর সবজির উৎপাদন যদিও বাড়বে তবে দাম কমার কোনো লক্ষণ আমরা দেখছি না, বা ব্যবসায়ীরা বলছেন দাম কমার কোনো সম্ভাবনা নেই। তো এই ছিল আমার কাছে সবজির দরদাম নিয়ে সব শেষ। আব্বাস আলী যুক্ত ছিলেন নওগাঁ থেকে। রাজধানীর মিরপুর থেকে 2 মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। উদ্ধার করা হচ্ছে মাদক বিক্রির নগদ টাকা, ইয়াবা ও ছিনতাই করা মোবাইল। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুরের রাইনখোলা এলাকায় সি ব্লকের একটি বাসায় অভিযান চালায় দারুসালাম আর্মি ক্যাম্পের একটি টহল দল। এ সময় আরিফুল ইসলাম রাজীব ও সানিয়া আক্তার নামে 2 জনকে আটক করা হয়। স্থানীয়রা বলছেন সম্পর্কে তারা দেবর ভাবে। এ সময় তাদের বাসা থেকে 383 পিস ইয়াবা, 10,32,000 টাকা ও 28টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। রাতেই তাদের হস্তান্তর করা হয় শাহালি থানায়। ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চান ট্রাম্প। খামেনিকে হত্যায় আপাতত সায় না থাকলেও ভাবছেন ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলায় অংশ নেয়ার বিষয়। ইসরায়েলি দাবি খারিজ করে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না বলে মার্কিন গোয়েন্দা প্রধান জানালেও সেই তথ্য আমলে নিতে নারাজ প্রেসিডেন্ট। আরও জানাবেন নুছাদ কামাল। ইরানের আকাশ পূর্ণ নিয়ন্ত্রণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির মধ্যেই ইসরায়েলের দিকে মঙ্গলবারও রাতভর দফায় দফায় চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের বিমান হামলায় ব্যবহৃত ঘাঁটি লক্ষ্য করে এসব হামলা দাবি তেহরানের। ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিসের 11তম ধাপে বুধবার ভোররাতে আবারও অত্যাধুনিক হাইপারসনিক ফাত্তাহ মিসাইল ছোঁড়ার খবর নিশ্চিত করে ইরানের অভিজাত সশস্ত্র বাহিনী IRGC। শব্দের চেয়েও দ্রুতগতির ক্ষেপণাস্ত্র ফাত্তাহ 1400 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। পশ্চিম তীরের আকাশে রাতভর দেখা মেলে ইসরায়েলের দিকে ছুটে যাওয়া ইরানি ক্ষেপণাস্ত্রের। অন্যদিকে ইরান জুড়ে ইসরায়েলের বিমান হামলাও অব্যাহত। তেহরানে দফায় দফায় বিস্ফোরণ। সব মিলিয়ে ইরান ইসরায়েল নজিরবিহীন সংঘাতে টানা 6ষ্ঠ দিনের মতো সাইরেনের আওয়াজ, রাতের আকাশ চিরে মুহুর্মুহু মিসাইলের ছুটে যাওয়া আর নিরস্ত্র মানুষের আতঙ্ক, যুদ্ধের চিরচেনা দৃশ্য। সংঘাত তীব্রতর হতে থাকার মধ্যেই বিমানবাহী রণতরী নিমিৎজের পর এবার মধ্যপ্রাচ্যে আরও বোমারু বিমান মোতায়েন করছে ইসরায়েলের ঘনিষ্ঠতম মিত্র যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করতে সক্ষম F-16, F-22 ও F-35 সহ বিভিন্ন যুদ্ধ বিমান মোতায়েন করছে মার্কিন সেনাবাহিনী। যুদ্ধ পরিস্থিতি জটিল হতে থাকার মধ্যেই ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জানিয়েছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে আপাতত হত্যার পরিকল্পনা না থাকলেও ভাবছেন ইরানি পারমাণবিক কেন্দ্রে ইসরায়েলি হামলায় যোগ দেওয়ার কথা। ইসরায়েলি দাবি খারিজ করে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না বলে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড জানালেও সেটি মানতে নারাজ প্রেসিডেন্ট ট্রাম্প। এ অবস্থায় ইরানের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ঠেকাতে প্রেসিডেন্টের বিপরীতে সাংবিধানিক ব্যবস্থা নেওয়ার তোড়জোড় চালাচ্ছেন ডেমোক্র্যাট সিনেটর বার্নি স্যান্ডার্স সহ মার্কিন আইন প্রণেতারা। অন্যদিকে যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় বুধবার থেকে শুক্রবার মার্কিন দূতাবাস বন্ধ জেরুজালেমে। নুজহাত কামাল, এখন বিশ্ব। ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করলে আন্তর্জাতিক যে চাপ তৈরি হবে ইসরায়েল তা সামলাতে পারবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। পাশাপাশি আয়াতুল্লাহ খামেনিকে সরিয়ে দিলে মধ্যপ্রাচ্যের সংঘাত থামবে এমন কোনো সম্ভাবনাও দেখছেন না তারা, বরং নিজেদের মধ্যে চলমান সংঘাত থামাতে হলেও বিদেশি মিত্র রাষ্ট্রের দ্বারস্থ হতে হবে তেহরান ও তেল আবিবকে। এদিকে যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্টের পররাষ্ট্রনীতি অকার্যকর বলে মন্তব্য বিশ্লেষকদের। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। গেল 4 দশক ধরে নীতিগত অবস্থানে দৃঢ়তা দেখানোর পাশাপাশি কৌশলগত কূটনীতিতে একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের অভ্যন্তরে অস্থিরতা নিয়ন্ত্রণ, আঞ্চলিক রাজনীতিতে গালফ উপসাগরীয় সুন্নি রাষ্ট্রগুলোকে টেক্কা দেয়া কিংবা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সমানে সমানে টক্কর দিয়ে অবিসংবাদী এক নেতায় পরিণত হয়েছেন 86 বছর বয়সী খামেনি। ইসলামিক প্রজাতন্ত্রটির সুরক্ষার প্রশ্নে ইরাকের সঙ্গে 1988 সালে হওয়া যুদ্ধবিরতির চুক্তির পুনরাবৃত্তি বা 2015 সালে 6 শক্তিধর দেশের সঙ্গে পরমাণু চুক্তিতে রাজি হতে দেখা গেছে ক্যারিশম্যাটিক এই নেতাকে। পূর্বসূরি খোমেনির মতো ধর্মীয় ক্রেডেন্সিয়াল না থাকলেও ইরানের নিরাপত্তা কাঠামোতে ইসলামিক গার্ড কর্পসকে ব্যবহার করেছেন কৌশলের সঙ্গে। গেল শুক্রবার ইরানের পরমাণু স্থাপনায় হামলার পর থেকে ইসরায়েলের সঙ্গে পুরোদমে সংঘাতে জড়িয়েছে তেহরান। সংঘাত শুরুর পর পশ্চিমা গণমাধ্যমে প্রচার করা হয় ইরানের সর্বোচ্চ নেতাকে গুপ্ত হত্যার পরিকল্পনা করছে তেল আবিব এবং এতে সমর্থন নেই মার্কিন প্রেসিডেন্টের। এবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও বলছেন একমাত্র খামেনিকে সরাতে পারলে শান্ত হবে উত্তাল মধ্যপ্রাচ্য। আর ইরানের সর্বোচ্চ নেতার পরিণতি হতে পারে ইরাকের সাদ্দাম হোসেনের মতো এমন হুঁশিয়ারি ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর। প্রশ্ন উঠছে, তাহলে কি খামেনির শাসনের পতন ঘটলে থেমে যাবে মধ্যপ্রাচ্য সংঘাত, কিংবা যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ট্রাম্প প্রশাসনও এই একই সমাধান চায় কিনা? ইতিহাস বলছে লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি পশ্চিমাদের চোখে যিনি ছিলেন স্বৈরাচারী শাসক, 2011 সালে তাকে হত্যার সময়ও একই বয়ান প্রচার করেছিল যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। এর 8 বছর আগে 2003 সালে সাদ্দাম হোসেনকে হত্যার পর মার্কিন প্রশাসকরা ঘোষণা দেন নিষ্ঠুর শাসকের হাত থেকে রক্ষা পেল ইরাকের নিপীড়িত মানুষ। যদিও গেল 1 যুগ ধরে রাজনৈতিক অস্থিতিশীলতার সঙ্গে লড়ছে লিবিয়া, আর বিবিসি বলছে 51% ইরাকি বিশ্বাস করেন 2003-এ মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের পর থেকে সে দেশের অবস্থা আরও খারাপ হয়েছে। এমন প্রেক্ষাপটে বিশ্লেষকরা বলছেন খামেনিকে হত্যা করলে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক যে চাপ আসবে তা সামলাতে পারবেন না প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কিংবা খামেনি প্রশাসনের পতন হলেই মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা হবে এমন কোনো সম্ভাবনাও দেখছেন না তারা, কারণ জাতিগত মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কোনো সমঝোতা করবে না ইরান। For them, national honor is very important. They will not humiliate themselves. এদিকে মধ্যস্থতাকারী হিসেবে ইরান ইসরায়েল সংঘাতে খুব একটা তৎপরতা নেই মার্কিন প্রেসিডেন্টের, অথচ ক্ষমতা গ্রহণের পর সব যুদ্ধ বন্ধ করে দেবেন এমন প্রতিশ্রুতি দিয়েছেন বহুবার। এখনও ইউক্রেন রাশিয়া সংঘাত থামার কোনো আলামত পাওয়া যাচ্ছে না। উল্টো লেবানন, ইয়েমেন, ফিলিস্তিনের পর অক্ষশক্তির মূলে থাকা ইরানের সঙ্গে সংঘাত বেঁধে গেছে ইসরায়েলের। বিশ্লেষকদের দাবি, প্রতিপক্ষকে চাপ দিয়ে সংঘাত বন্ধের যে কূটনীতিতে আস্থা রেখেছেন ট্রাম্প তা বারবারই ব্যর্থ হচ্ছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ইরান ইসরায়েল চলমান সংঘাতের কারণে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। হরমুজ প্রণালী বন্ধের গুঞ্জনে অস্থিতিশীল তেলের বাজারের প্রভাবে বাড়তে পারে খাদ্যপণ্য, পোশাক ও রাসায়নিক দ্রব্যের দাম। অর্থনীতিবিদরা আরও বলছেন, মুদ্রাস্ফীতি মোকাবিলা আর প্রবৃদ্ধির হার সচল রাখতে ভোগান্তিতে পড়তে পারে তেল আমদানিকারক দেশগুলো। সতীর্থ কর্মকারের আরও একটি প্রতিবেদন।
ইরান ইসরায়েল সংঘাতের জেরে বিশ্ব অর্থনীতিতে যে ধাক্কা লাগতে যাচ্ছে তা মোকাবিলার জন্য প্রস্তুত নয় বিশ্ববাসী। বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এমন আশঙ্কার কথা বলছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। 2020 সালে কোভিড আর 2022 সালে ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় যে অস্থিরতা সৃষ্টি হয়েছিল, ইরান ইসরায়েল দীর্ঘমেয়াদী সংঘাতের পথে হাঁটলে তা আরও ঘনীভূত হবে। গেল শুক্রবার ভোররাতে ইরানের পরমাণু স্থাপনায় হামলার জেরে একে অপরের জ্বালানি স্থাপনা, তেল শোধনাগার, নৌবন্দর, এয়ারপোর্ট, সামরিক স্থাপনাসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে ইরান ও ইসরায়েল। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের তেল পরিবহনের সামুদ্রিক রুট হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। আগামী রোববার পর্যন্ত বন্ধ থাকবে দেশটির শেয়ার বাজারও। হরমুজ প্রণালী বন্ধের আঁচ লেগেছে অপরিশোধিত তেলের বাজারে। সোমবার ব্রেন্ট ক্রুডের 1 ব্যারেল তেলের বাজার মূল্য বেড়ে দাঁড়ায় 74.60 মার্কিন ডলারে। ইরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলার আগে অর্থাৎ গেল বৃহস্পতিবারের তুলনায় যা প্রায় 7% বেশি। আল জাজিরা বলছে, সমুদ্রপথে সারা বিশ্বে সরবরাহকৃত মোট তেলের 1/3 পরিবহন করা হয় এই প্রণালী ব্যবহার করে। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় 210 লাখ ব্যারেল তেল এই জলপথ ব্যবহার করে মধ্যপ্রাচ্য থেকে পাঠানো হয় বিভিন্ন দেশে। ফলে বিশ্বের অধিকাংশ তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহের এই রুট বন্ধ হয়ে গেলে জ্বালানির বাজার যে অস্থিতিশীল হয়ে পড়বে এ নিয়ে দ্বিমত করার কোনো সুযোগ নেই। তেলের দাম বাড়লে বেড়ে যাবে বিভিন্ন ভোজ্য ও নিত্য ব্যবহার্য পণ্যের উৎপাদন খরচও। বিশেষ করে জ্বালানি নির্ভর খাত যেমন খাবার, পোশাক ও রাসায়নিক দ্রব্যের বাজারে এর বিরূপ প্রভাব পড়বে সবচেয়ে বেশি। আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হচ্ছে, তেল আমদানিকারক দেশগুলোতে এর প্রভাবে উচ্চ মূল্যস্ফীতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়ার আশঙ্কা আছে। বিশেষ করে G7 জোট তাদের কেন্দ্রীয় ব্যাংকগুলোতে সুদের হার কমানোর একটি চলমান প্রক্রিয়ার মধ্যে আছেন। জ্বালানির দাম বাড়লে বড় ধাক্কা লাগবে তাদেরও। অন্যদিকে ইরান ইসরায়েল এয়ার স্ট্রাইকের প্রভাবে মধ্যপ্রাচ্যে বিমান পরিষেবা বন্ধ রেখেছে বেশ কিছু বিমান সংস্থা। আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে কোনো কোনো দেশ। অঞ্চলটির বৃহত্তম বিমান সংস্থা এমিরেটস জানিয়েছে, আগামী 30 জুন পর্যন্ত ইরাক, জর্ডান, লেবানন এবং ইরানগামী ও এসব দেশ থেকে আসা ফ্লাইট বন্ধ থাকবে। আগামী রোববার পর্যন্ত আবুধাবি ও তেল আবিবের মধ্যে সব ফ্লাইট বাতিল করেছে ইতিহাদ এয়ারওয়েজ। ইরাক, ইরান ও সিরিয়ার ফ্লাইট সাময়িকভাবে বাতিলের সিদ্ধান্ত জানিয়েছে কাতার এয়ারওয়েজ। ফলে চলমান এই দ্বন্দ্বের কারণে জ্বালানি খাতের পর সবচেয়ে বেশি হুমকিতে আছে এই অঞ্চলের বিমান সেবাদানকারী স্থানীয় ও বিদেশি প্রতিষ্ঠানগুলো। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। দ্বিতীয় দিনে দলের স্কোরবোর্ডে বড় সংগ্রহ জমা করে শ্রীলঙ্কাকে চাপে ফেলতে চায় বাংলাদেশ। গল টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন মুশফিকুর রহিম। নিজের সেঞ্চুরিকে বিশেষ কিছু মনে না করলেও অধিনায়ক নাজমুল শান্তর সেঞ্চুরির প্রশংসা করেছেন মুশফিকুর রহিম। জানান, ডাবল সেঞ্চুরি হাঁকানোর সামর্থ্য আছে শান্তর। ওয়াসিউল হক পান্থর প্রতিবেদন। একের পর এক লজ্জাজনক হার, সাথে গুরুত্বপূর্ণ ম্যাচে মেহেদী হাসান মিরাজের অনুপস্থিতিতে পাহাড় সমচাপ টিম বাংলাদেশের উপর। এমন অবস্থায় টস ভাগ্য এলো নাজমুল হোসেন শান্তর পক্ষেই, যদিও প্রথম ইনিংসে ব্যাটিংটা তথৈবচ। 3 উইকেট হারানোর পর মুশফিকুর রহিম যখন মাঠে আসলেন, তার উপর যেন হিমালয় সমচাপ। একে তো ব্যাট হাতে সবশেষ 13 ইনিংসে 50 নেই, আউট হবার ধরনগুলোও দৃষ্টিকটু। বয়সের ভারে খেলতে পারছেন না মুশি, এমন ফিসফাস চারদিকে। ছোট গড়নের ব্যাটার উইকেটে এসে যেন ধ্যানে বসলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে। কোনো ধরনের বিপজ্জনক শট না খেলে দৌড়ে রান নেয় মন দিলেন, সফলও হলেন। দীর্ঘদিন পর সেঞ্চুরি, এমন ইনিংসের পর স্বস্তি থাকলেও সংবাদ সম্মেলনে পুরোপুরি ভাবলেশীন মিস্টার ডিপেন্ডেবল। না, স্পেশাল কিছু না। এখন অলমোস্ট এন্ড অফ মাই ক্যারিয়ার, তো এভরি ইনিংস ইজ ভেরি স্পেশাল ফর মি। তো আমি চেষ্টা করি ম্যাক্সিমাইজ করার, নিজেকে 100% ট্রাই করে প্রিপারেশন নেওয়ার, এবং আমার সামনে যে অপরচুনিটি আসে ওটা গ্র্যাব করার চেষ্টা করি। তো অনেক সময় হয়, অনেক সময় হয় না। বাট একটা পর্যায়ে রান সংখ্যায় কাছাকাছি ছিলেন, যদিও শান্ত আগেই সেঞ্চুরি তুলে নেন। সেখানে মুশফিকের উচ্ছ্বাস সবার দৃষ্টি কেড়েছিল। অধিনায়কের সেঞ্চুরি নিয়েও মুশির বক্তব্যটা যেন ঠিক অভিভাবক সুলভ। শান্ত তো মার্শাল্লাহ অনেকদিন ধরে ভালো খেলছে, এবং টেস্টও ওর রেকর্ড ভালো, এজ এ ক্যাপ্টেন হিসেবে ওর রেকর্ড ভালো, এবং এজ এ ব্যাটসম্যান হিসেবেও ভালো। তো কন্ট্রোল ইনিংস, মানে সোফার আমার কাছে মনে হয় এর আগে ও শ্রীলঙ্কাতে ক্যান্ডিতে 100 করেছে, বাট তারপরে এই 100টা আমি বলবো যে রাইট আপ দেয়ার, বিকজ দ্য ওয়ে মানে কন্ট্রোল করে যে ইনিংসটা খেলা, সো এটা খুবই ইম্পর্টেন্ট। সেলিব্রেশন এটা স্বাভাবিক, একটা আপনার মানুষের কেউ একটা বড় অ্যাচিভমেন্ট করলে এটা তো সেলিব্রেট করতে হবে, এবং সেটা ডেফিনেটলি আমার উপরে আরো রেসপন্সিবিলিটি বেশি বিং এ সিনিয়র প্লেয়ার। সময় বাড়ার সাথে গলের উইকেটে বাড়বে ঘূর্ণিও।
তাই মুশফিকের আশা প্রথম ইনিংসের প্রতিপক্ষকে রান পাহাড়ে চাপা ফেলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়ার। ওয়াসিউল হক পান্থ, এখন। শেষ করব এখন সকাল। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নির্বাচন কমিশনের রোডম্যাপে ফেব্রুয়ারির শুরুতে ভোট ও নভেম্বরে হতে পারে তফসিল। ভোটার তালিকা সীমানার কাজ সেপ্টেম্বরে শেষ করতে চায় ইসি। ডাকসু নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই অভিযোগ ছাত্র দলের। দ্রুত তফসিল চায় অন্য সংগঠনগুলো। নিরাপত্তা ঘাটতি নেই দাবি প্রক্টরের। ডেঙ্গু টেস্টে বাড়তি টাকা আদায় বরগুনার ডায়াগনস্টিক সেন্টারে। বেড়েছে মশার কয়েলের দামও। পার্বত্য অঞ্চলে একসঙ্গে ছড়াচ্ছে ডেঙ্গু ম্যালেরিয়া। এবং রাতভর ইরান ইসরায়েল পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা। নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের। যুদ্ধ কেবল শুরু, হুঁশিয়ারি খামেনির। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।